একটা কোশ্চেন, এমনি শুধুমাত্র যে প্রাইমারি টেট বলে নয়, তুমি যে কোনো এক্সামে দেখবে এরকম 4-5টা কোশ্চেনে এই প্রবলেম থাকেই। এবার সে জায়গায় হয়তো যেহেতু এটা তাড়াহুড়ো করে করতে গেছে, তাই এটাতে একটু বেশি আছে, হয়তো 7টা-8টা। কিন্তু আমাদের স্টুডেন্টদের যে সমস্যা, যে কারোর 1 নাম্বার, কারোর 2 নাম্বার, সে ভাবে যে পরের বার আমি টেট দিয়ে সেই 1-2 নাম্বার তুলবো না, এইবার যেটা দিয়েছি সেখান থেকেই আমি নানা রকম কেস করে যদি তোলা যায়। এই অল্পটুকু সুবিধা নিতে গিয়ে পুরো সিস্টেমটাকে গন্ডগোল করে দেয়। সেক্ষেত্রে যেটা হয়তো প্রতি বছর এটা নর্মালি টেটটা হতো বা টেটটা চলতে থাকে, সেই জায়গাটাতে বাধা খাচ্ছে নানা রকম কেস পড়ে গেলে। যাই হোক, এগুলো তো এখন দেখো স্টুডেন্টদের মেন্টালিটি চেঞ্জ করতেও পারবে না। যেখানে আন্দোলন করে সেখানে কেউ করবে না, যেটা নয় সেখানে গিয়ে ঝামেলা করবে। তো এগুলো আমরা কেউ চেঞ্জ করতে পারবো না, এটা কথা বলেও লাভ নেই। এখন আমাদের যেটা টার্গেট হচ্ছে, আমরা এই মুহূর্তে কিভাবে কি পড়াশোনা করব যাতে আমাদের একদম টাচে থাকি, কোনো রকম ভাবে অসুবিধা না হয়। কারণ হঠাৎ করে টেট পরীক্ষা যখন হবে, সেক্ষেত্রে যেন আমাকে সমস্যায় না পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবার 2 রকম টাইপের স্টুডেন্ট বেসিক্যালি থাকে। একটা হচ্ছে যে মানে মোটামুটি সিলেবাস জানা আছে, বা হয়তো আগে এক্সাম দিয়েছে, এখন আবার সে এক্সাম দেবে, এর আগে এক্সাম দিয়েছিল, কোয়ালিফাই করতে পারেনি, আবার এক্সাম দিয়ে সে সেটা কোয়ালিফাই করতে চাইছে, এরকম স্টুডেন্ট আছে। আবার কিছু স্টুডেন্ট নতুন জাস্ট ডিএলএড কমপ্লিট করেছে, তো ডিএলএড কমপ্লিট করে ও ভাবছে যে এখন আমি টেট দেব। তো এরকম টাইপের স্টুডেন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আর এক টাইপের স্টুডেন্টকেও পাবো, যারা কিনা এই পরীক্ষাটায় বসবে তাদের পুরনো স্কোরকে বাড়ানোর জন্য। আগে যা স্কোর আছে সেই স্কোরটাকে বাড়ানোর চেষ্টাতে অনেকে বসবে। এবার কম্পিটিশনটা কোথায়, বা তুমি টেট পরীক্ষার সাথে আদার্স এক্সামগুলোর মধ্যে কি পার্থক্য পাবে? প্রত্যেকে আমরা জানি ভালো করে যে টেট পরীক্ষায় কিন্তু পার্টিকুলার একটা কাটঅফ আছে। এখানে কিন্তু আদার্স এক্সামের মতো প্রতি বছর কাটঅফ চেঞ্জ হবে এরকম কোনো সম্ভাবনা থাকছে না। এখানে কিন্তু আমাদের সেই 150 নাম্বারের পরীক্ষা 90 নাম্বার আমাকে পেতে হবে, আদার্স আমার আর কিছু লাগবে না। 150 নাম্বারের পরীক্ষা দিলে আমরা সেখানে 90 নাম্বার আমাকে তুলতে হবে, তাহলে আমি কোয়ালিফাই করব। এবার এখানে যেটা দাঁড়াচ্ছে যে এই 90 নাম্বারের পাওয়ার কথা ভেবে আমাদের মধ্যে অনেকে, যেমন আদার্স এক্সামে কি হয়, পাশের বন্ধু বা আমি হয়তো একটা জায়গাতে পড়ি, আর একজনকে বলবো না, ওখানে যদি ভালো পড়ায় বলবো না, কেন না, যদি বলি তাহলে হচ্ছে ও যদি কোয়ালিফাই করে যায়, আমি যদি না করতে পারি, এরকম অনেক মেন্টালিটি কিন্তু থাকে। আমরা অনেক রকমের স্টুডেন্ট দেখেছি। আমাদেরকে একটা জায়গা শুধু খেয়াল রাখতে হবে যে আমাকে যদি কোনো এক্সাম কোয়ালিফাই করতে হয়, সেখানে আমার একার পক্ষে আজকের কম্পিটিশনের বাজারে করাটা মুশকিল, মানে অনেক কঠিন কাজ হবে না নয়। একা একা পড়াশোনা করে কোনো এক্সাম যদি কোয়ালিফাই করতে চাই, সেটা আজকের দিনে ভীষণ কঠিন ব্যাপার, কেন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তাহলে আমি ডবল পাবো কোথা থেকে? একা একা না করলে আমি ডবলটা পাবো কোথা থেকে? এখন যদি কেউ বলে যে স্যার ডবল পাওয়ার জন্য কি আমি বিয়ে করে নেবো নাকি, ওরকম ব্যাপার নয়। ডবল পেতে গেলে তুমি ভালো একটা বন্ধু বানাতে পারো। সেটা কি করে? হয়তো তুমি তোমার আশেপাশের যদি কেউ তোমার সাথে টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তার সাথে বন্ধু করতে পারো। অথবা তুমি যেখানে পড়ছো, এমএস একাডেমি হোক বা আদার্স হোক, এখানে যদি কারোর সাথে তোমার বন্ধুত্ব হয়, তাহলে তুমি সেটাও বন্ধুত্ব করে পড়তে পারো। একা একা পড়া আর 2-3 জন মিলে পড়ার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কেমন? ধরো সাপোজ তুমি কোনো একটা জিনিস পড়ছো, এবার পড়তে গিয়ে সেখানে কিছু একটা সমস্যা হলো। এবার সবসময় তুমি কিন্তু টিচারকে বলতে পারবে না, কেন, একটা সময় হয়তো মেসেজ করলে সেই সময় টিচার অ্যাভেলেবেল নেই, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, এবার তোমার রিপ্লাইটা পেলে না তুমি।
তুমি সেইটা নিয়ে পড়তে পড়তে অনেকক্ষণ বসে থাকলে, দিয়ে অযথা টাইম নষ্ট হলো। বা যেহেতু একটা জিনিস আটকে গেছো, তাই তুমি সেটা বন্ধ করে দিয়ে অন্য কোনো কাজে চলে গেলে বা মোবাইল ঘাঁটতে বসে গেলে, পাচ্ছি না, বাদ দে, পড়ে কি হবে এখন, এটা যখন পাচ্ছি না এরপর এটা পারবো না, তার থেকে ভালো মোবাইল ঘাঁটি একটু, চলে গেলাম, টাইমটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমার যদি এখানে দুটো তিনটা বন্ধু নিজের থাকতো, যাদের সাথে আমি আলোচনা করতে পারি, তাদের মধ্যে কাউকে একটা হেল্প চাইলাম, করে দিলাম। তো এমএস একাডেমিতে এই একটা এক্সট্রা ফেসিলিটি আছে কি, যে তোমাদের একটা গ্রুপ থাকছে, যে গ্রুপের টিচারও থাকছে এবং সেখানে স্টুডেন্টও থাকছে। তো তুমি কোনো প্রবলেম না পারলে সেটা তুমি সেখানে জমা দিতে পারো, যে এখানে বললে এইটা পারিনি, এইটা কেউ বলতে পারবে না। তো তারা রিপ্লাই দেবে, হয় টিচার রিপ্লাই দিয়ে দেবে, বা কোনো না কোনো স্টুডেন্ট তোমার আনসার করে দেবে। এটা একটা বড় সুবিধা, যেটা অনেক জায়গাতে হয় না। মানে দেখা যাবে যে হয়তো গ্রুপ আছে, হয়তো কথা বলতে পারবে না, অথবা হয়তো দেখা যাবে টিচার নেই সেখানে। তো এই একটা এক্সট্রা ফেসিলিটি এখানে আছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ একমাত্র কাজে লাগানোর জন্য ওরকম ভাবে যে কেউ মেসেজ করতে পারবে সেটা ওপেন করা আছে, এবং টিচারকে সেখানে রাখা আছে। তো এবার যেটা বক্তব্য হচ্ছে, তাহলে আমাকে এখন পড়াশোনাতে কেমন ভাবে করতে হবে, দুজন তিনজন মিলে প্রিপারেশনটা করতে হবে, তাহলে ডাউট গুলো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো ডাউট, আজকে প্রাইমারি পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে প্রচুর ডাউট আছে, ঠিক আছে? প্রাইমারি এক্সামে দেখা গেছে, আমরা আজকের যে ক্লাসটা এখন করছি এটা কিন্তু প্রাইমারির উপর রিলেটেড। আদার্স এক্সামে যদি কেউ থাকো, প্রাইমারি এক্সাম দেবে না, তাদের কিন্তু এটা লাগবে না, কারণ আজকের ক্লাসটা পুরোপুরি কিন্তু প্রাইমারি এক্সামের উপর বেস করে, ঠিক আছে? আমি পিএসসি ক্লার্কশিপ, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডির উপর বেস করে একটা ডেমো ক্লাস দেব, সেটা অন্য ডেটে আমি আগে জানিয়ে দেবো। আজকে 6:30 থেকে নিতাম, পরপর দুটো ক্লাস হয়ে যাবে, আমার আদার্স কাজ ছিল কিছু, এখানে ওটা ক্যান্সেল করে অন্য একটা ডেটে দেব। আজকে শুধুমাত্র আমি প্রাইমারি রিলেটেড কথা বলবো এবং প্রাইমারি নিয়েই আলোচনা করবো পুরোটা। তো এখানে আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে আমরা আদার্স এক্সাম বা প্রাইমারির মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাবো, আদার্স এক্সামে বেশি ডাউট থাকে না। মানে কোনো একটা ম্যাথ আছে, ওটা দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে একই ব্যাপার, কোনো রকম কোনো সমস্যা নেই, এবং মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে। কিন্তু প্রাইমারি পরীক্ষা, এখানে তার থেকে অনেকটা পার্থক্য আছে। কি পার্থক্য না, প্রাইমারি পরীক্ষার যে কোশ্চেন লেভেল যেটা হচ্ছে, সেই লেভেলটা দেখা যাচ্ছে যে পরীক্ষা হলে অনেক কিছু ভাবতে হচ্ছে। মানে যেটা সেন্ট্রাল টেটের ক্ষেত্রেও প্রতি বছর হয়ে থাকে। এমন এমন কোশ্চেন যেটা দেখা যাবে বাজারে সেরকম কোনো বই নেই, বাজারে কোনো বই পড়ে তুমি সেই আনসার দিতে পারবে না। তাহলে তুমি সেই আনসার দেবে কি করে? তোমার বেসিক জায়গা, বেসিক স্কিল ডেভেলপ করতে হবে, বেসিক জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে। এমন এমন বেসিক জায়গাগুলোকে থাকে, যে জায়গাগুলোতে তুমি যদি ঠিক না থাকো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। তোমাকে হয়তো বললো যে দুটো নাম্বারকে গুণ করতে বলা হলো, সেই গুণ করার সময় আমরা যেমন ইন্টারভিউতে নানা রকম কোশ্চেন হয়, যে দুটো নাম্বারকে গুণ করতে বলা হলো, গুণ করার সময় আমরা ডান দিক থেকে কেন গুণ করি, বাম দিক থেকে কেন করি না, ভাগ করার সময় বা একটাকে বাম দিক দিয়ে কেন করি। এরকম অনেক জায়গায় যেমন ইন্টারভিউতে কোশ্চেন থাকে, তেমনি সেন্ট্রাল টেটেও দেখা গেছে এরকম ছোট ছোট অনেক কোশ্চেন পাওয়া যায়। যেমন বললো 40টা মিষ্টি আছে, অর্ধেক করে মিষ্টি বা 1/2 দিয়ে যদি 1/2 করে যদি মিষ্টি দাও, হাফ হাফ করে মিষ্টি দাও, কতজনকে দিতে পারবে? বা হয়তো বললো 40কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে। তো অনেক স্টুডেন্ট এখানে তাড়াহুড়ো করে করতে গিয়ে ছোটখাটো মিস্টেক করে ফেলে, বলে ফেলে 20 জনকে দিতে পারবো। এগুলো গন্ডগোল হয়ে থাকে। এবার এরকম কিছু কিছু বেসিক স্কিলের উপর ডেভেলপ করে অনেক কোশ্চেন থাকে দেখা গেছে, যেগুলো কিন্তু প্রাইমারি এক্সামে তোমার পুরো কনসেপ্ট আছে কিনা সেটা যাচাই করার জন্য কোশ্চেন গুলো করা হয়। একদম তোমার ডেপথ দেখার চেষ্টা করে, যে তুমি ডেপথ ক্লিয়ার আছে কিনা, সেটা এখানে কিন্তু চেক করা হয় প্রাইমারি এক্সাম। তাহলে এখানকার যে আমার পড়াশোনাটা হবে, সেই জায়গাতে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে মুখস্থ নয়, আমাকে বুঝে পড়তে হবে। আমরা আদার্স এক্সামে মুখস্থ করার চেষ্টা করি অনেক কিছু, সে আমি এমনও হতে পারে যে মুখস্থ পাঠ, ইতিহাস, ভূগোল, উমুক উমুক জিনিস অনেক প্রচুর মুখস্থ করতে হয় আদার্স এক্সামের ক্ষেত্রে। কিন্তু এই এক্সাম এমন একটা এক্সাম, সেখানে কিন্তু তোমাকে প্রতিটা জিনিস
মুখস্থর আগে বুঝে পড়তে হবে। তুমি যদি সেই জায়গাটা না ক্লিয়ার করো তাহলে কোনো মতে তুমি প্রাইমারি টেট কোয়ালিফাই করতে পারবে না। এবার সবকিছু ঠিক থাকলে দুবার প্রাইমারি টেট এবার হওয়া উচিত, একটা হচ্ছে জুনে, একটা ডিসেম্বরে। সবকিছু ঠিকঠাক যদি থাকে, এরা যদি কোনো সমস্যা আর না বাধায়, তাহলে জুন আর ডিসেম্বর দুটো হওয়ার কথা। কারণ কি, যে এই টেট পরীক্ষাটা নিলে সরকারের ইনকাম আছে ভালো, শুধু 2023-এর রেজাল্টটা দিয়ে দিলে ওরা আরামসে টেট দুটো নিতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা যারা একদম নিউ, মানে একদম কিছুই জানো না প্রাইমারি টেট নিয়ে, জাস্ট ডিএলএড কমপ্লিট করেছো, এখন তোমরা প্রাইমারি টেট দিতে যাবে, ডিএলএডটা জাস্ট কমপ্লিট করা হয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, একদম বেসিক থেকে প্রথম থেকে শুরু করে পড়াশোনা করতে হবে। তার জন্য তুমি কি কি বই কিনবে। বই নর্মালি দেখা যায় যে আমাদের কাছে বুক লিস্ট আমরা দিয়ে দেবো, যদিও এমনি জাস্ট বেসিক আমি বলে দিচ্ছি। দেখা গেছে যে ডিএলএড করার সময় যে যে বইগুলো তোমার ব্যবহার হয়েছিল সেই বইগুলো ভীষণ কাজে লাগবে। ডিএলএড করার সময় যে যে বইগুলো ব্যবহার হয়েছিল সেগুলো ভীষণ কাজে লাগবে। তার সাথে সাথে এক্সট্রা রীতা পাবলিকেশনের কিছু বই থাকে, সেগুলো চাইলে ব্যবহার করতে পারবে। কিন্তু এই সমস্ত বই আজকের লাস্ট যদি 2022-23-এর টেট পরীক্ষার কথা বলি, এই সমস্ত বই থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসেনি। যা কোশ্চেন এসছে সেগুলো কিন্তু সবকিছু চিন্তা ভাবনার উপর। তুমি একটু যদি বুঝে পড়ো তাহলে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি ভালো স্কোর করতে পারবে। যেহেতু 90 পেতে হবে আমার টার্গেট, তার মানে প্রতিটা সাবজেক্টে 30-এর মধ্যে আমাকে 18 তুলতে হবে। তো আমি 18 না ভেবে আমি যদি ভাবি 30-এর মধ্যে আমি 20 তুলবো প্রতিটা সাবজেক্টে, তাহলেই কিন্তু 100 নাম্বার হয়ে যায়। তো 100 আমি যদি টার্গেট করে প্রথমে এগোতে থাকি তাহলে কিন্তু আরামসে আমরা অনেক কিছু করতে পারি। সমস্যা কোথায় হয়, টাইম ম্যানেজমেন্টে। 150 নম্বরের জন্য 150 মিনিট থাকে প্রায়, মানে একটা নাম্বারের পিছনে, মানে একটা কোশ্চেনের পিছনে 1 মিনিট, যেটা অনেক অনেক টাইম। কিন্তু প্রবলেম কি হয়, প্র্যাকটিসের অভাবে বা অনেক বেশি কোশ্চেন আলোচনা না করার কারণে অনেক স্টুডেন্ট সময় মতো পরীক্ষা শেষ করতে পারে না। 3 ঘন্টা টাইম দিলে হয়তো সে পুরো পরীক্ষা শেষ করতে পারতো, তাই সে বেরিয়ে এই কথাটাই বলে যে যদি আমি আর কিছুটা টাইম পেতাম তাহলে আমি সবগুলো করতে পারতাম। এই একটা সমস্যা থেকে যায়। টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল প্রবলেম করে স্টুডেন্টদের টেট পরীক্ষা দিতে গিয়ে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, যাদের সিলেবাস রেডি, যে সমস্ত স্টুডেন্টের এতদিন পর্যন্ত মোটামুটি পড়াশোনা করে মনে হচ্ছে যে সিলেবাস রেডি, তারা প্র্যাকটিস ক্লাস করতে পারো। অনলি প্র্যাকটিস ক্লাস। আমরা প্র্যাকটিস ক্লাসের জন্য যেটা রেখেছি, সপ্তাহে 5 দিন প্র্যাকটিস ক্লাস হবে। ক্লাসের টাইম হচ্ছে ম্যাক্সিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি লাগবে না। প্র্যাকটিস ক্লাস, কোশ্চেন পেপার আলোচনা হবে। সেই প্র্যাকটিস বেজে প্রতিটা সাবজেক্টের জন্য মাত্র 70 টাকা করে ফিজ রাখা হয়েছে পার মান্থ। 5টা সাবজেক্ট 70 আর 5 গুণ করা মানে 350 টাকা পার মান্থ যদি 5টা সাবজেক্ট নিতে চাও। যদি 5টা সাবজেক্ট না নাও, যে কোনো একটা দুটো করে সাবজেক্ট বাছো, তাহলে সেক্ষেত্রে 100 রুপিস পার সাবজেক্ট পড়বে। যদি আমি দুটো সাবজেক্ট নেই, বাংলা আর ইংলিশ কি ম্যাথ ইংলিশ, তাহলে 100 করে দিতে হবে। 2-এর বেশি সাবজেক্ট বা যদি তুমি 5টাই নিয়ে নাও, সোজা কথা 2-এর বেশি সাবজেক্ট নিয়ে নিলে প্রতিটা সাবজেক্ট পিছু 70 টাকা করে পার মান্থ পড়বে প্র্যাকটিস ক্লাস। এখানে কি কি হবে, এই প্র্যাকটিস ক্লাসে থাকবে সমস্ত ওল্ড ক্লাসের রেকর্ডিং ক্লাস দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তুমি কোনো টপিক যদি তোমার ডাউট থাকে, ওখানে টপিকের নাম লেখা আছে, স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সেই ক্লাস তুমি দেখে নিয়ে তুমি প্র্যাকটিস ব্যাচে ক্লাসে জয়েন করতে পারবে। বা আগে থেকে বলে দেওয়া হবে কালকে কোন টপিকটা পড়ানোর উপর প্র্যাকটিস হবে, তুমি পড়ে রাখলে সেটা রেকর্ডিং ক্লাস দেখলে, নোট দেখলে, দিয়ে তুমি সেটা পড়ে রাখলে, তার উপর তুমি প্র্যাকটিস ক্লাস করলে তোমার অনেকটা হেল্প হলো। এটা হচ্ছে এইরকম সিস্টেমে হবে। আর একটা যেটা সিস্টেম থাকছে সেটা হচ্ছে একদম ফ্রেশ নিউ ব্যাচ, বেসিক থেকে পুরো যেটা শুরু হবে, সেই ক্লাস হচ্ছে তোমার সপ্তাহে
5 দিন হবে লাইভ, একটা এক্সট্রা রেকর্ডিং ক্লাস থাকবে এবং তার সাথে স্টাডি মেটেরিয়ালস ওগুলো তো থাকছে। এবার এইটা হচ্ছে 699 টাকা পার মান্থ রাখা হচ্ছে, কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 599 পার মান্থেই সবার হবে। 599 পার মান্থেই সবার হবে যদি জানুয়ারির 10 তারিখের মধ্যে ভর্তি হয়। তাহলে এটা গেল প্রাইমারি নিউ ব্যাচ। নিউ ব্যাচে ভর্তি হলে তাহলে এই সিস্টেম, আর যদি ওল্ড মানে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হও তাহলে তার সিস্টেম। ক্লাস হচ্ছে 6 মাস, রেকর্ডিং ক্লাস যেটা থাকবে সেটা মোটামুটি 2 মাস এক্সট্রা দেওয়া হবে। তার মধ্যে যদি পরীক্ষা না হয় তখন তোমাকে রেকর্ডিং ক্লাস নিতে গেলে পার সাবজেক্ট 50 টাকা করে লাগে। 50 টাকা নিয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি রাখতে পারো 1 মাস। কিন্তু যদি তুমি পরীক্ষা দেখা গেল 7 মাসের মাথায় হয়ে গেল কি 8 মাসের মাথায়, তাহলে আর তোমার ওই লাস্ট 2 মাসের রেকর্ডিং ক্লাসের জন্য এক্সট্রা কিছু লাগবে না। সেই সময় শুধু প্র্যাকটিস দেবে, এক্সাম দেবে, এই কাজগুলো চলতে থাকবে। এবার দুটোর মধ্যে তোমার যেটা মনে হবে যে আমি এই ব্যাচে কমফোর্ট ফিল করব, আমার মোটামুটি পড়া আছে, আমি প্র্যাকটিস ক্লাস করব। কারো যদি মনে হয় যে না আমার পড়া নেই, একদম প্রথম থেকে শুরু করব, তাহলে করতে পারো। কারো যদি মনে হয় আমি শুধু আলাদা আলাদা করে সাবজেক্ট নিয়ে পড়বো, সেটাও তুমি নিয়ে করতে পারো। আমার ম্যাথের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকছে, আমার ম্যাথের যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আমাদের টোটাল 10টা টপিক আছে, আর পেডাগোগি পার্টটা আছে। যেহেতু 2022 আর 23 স্টেট পরীক্ষা দিয়ে দেখা গেছে পেডাগোগি পার্টে কোশ্চেন অনেক কম আছে, তো এই কারণে পেডাগোগি পার্টে আমরা যদিও কিছুটা কম গুরুত্ব দেব, কিন্তু ভুলেও আমরা এমনটা করব না যে পেডাগোগি করলাম না, একদম ম্যাথের পার্টের উপরেই শুধু গুরুত্ব থাকলো, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই আমরা কন্টেন্ট পার্ট করার সাথে সাথে পেডাগোগি পার্ট করব। এবার সেটা পড়ার স্ট্র্যাটেজি, এই সিস্টেম কি হবে, আমরা এই সেশনে যেটা রাখছি ম্যাথমেটিক্সের যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা প্রতিদিন একটা করে অঙ্কের পাঠ করব, তার সাথে একটা করে পেডাগোগির পাঠ করব। সেটা কিভাবে হবে না, আমাদের ক্লাস থাকবে মোটামুটি 2 ঘন্টা করে ম্যাথের ক্লাস থাকবে। সেই 2 ঘন্টার ক্লাসে আমরা 1 ঘন্টা ম্যাথের একটা টপিক পড়ব, আর 1 ঘন্টা আমরা পেডাগোগির একটা পাঠ পড়ব, যাতে কিনা পেডাগোগির কিছু অল্প অল্প কিছু জায়গা থাকবে যেটা মুখস্থর জায়গা থাকবে, সেগুলো আমরা সাথে সাথে করতে পারবো। এখান থেকে অল্প, এখান থেকে অল্প, হয়তো এমনও হলো যে একটা চ্যাপ্টার পুরো শেষ হলো না, তাতে কিছু যায় আসে না, শেষ নাও হতে পারে। ভালো করে ডেপথ ক্লিয়ার করে পড়তে গেলে একদিনে একটা সাবজেক্ট নাও শেষ হতে পারে একটা চ্যাপ্টার। কিন্তু আমরা এইভাবে যদি এটা একটু করে এগোতে থাকি তাহলে আমাদের বেশি কাজ দেবে। মোটামুটি 4 মাসের মধ্যে নর্মালি সিলেবাস ভালো করে শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে বাকি কিছুটা প্র্যাকটিস লাগে, তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা প্র্যাকটিস করতে হয়। এবার অনেক সময় দুরকম পদ্ধতিতে পড়ানো হয়, একটা হচ্ছে প্র্যাকটিসের সাথে সাথে এগিয়ে যাওয়া, যে প্র্যাকটিস করলাম সাথে সাথে এগিয়ে গেলাম, সেটা একটা হয়। আর একটা হচ্ছে কি আগে সিলেবাস শেষ করে তারপর প্র্যাকটিস করা। তো অনেক স্টুডেন্ট অনেক দু রকমের মধ্যে যেটা খুশি পছন্দ করে। তবে আমাদের মতে বা আমার মত যদি বলো, সেক্ষেত্রে আমরা সাথে সাথে অল্প অল্প করে পড়লাম, অল্প অল্প করে প্র্যাকটিস করে করে এগিয়ে গেলাম, সেটা বেস্ট। তারপরে আমরা পরীক্ষা দিতে থাকবো, হয়ে যাবে। একসাথে সিলেবাস পুরো শেষ করব, কবে শেষ হবে তারপর পরীক্ষা মানে করব, মানে প্র্যাকটিস করব, তাতে দেখা যাবে একদিক থেকে সিলেবাস শেষ আর একদিক থেকে আমি ভুলে ভুলে যাচ্ছি। এই কারণে সেই জিনিসটা না করাই আমার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা বেস্ট। আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথম থেকেই একদম রেগুলার বেসিসে একটা প্র্যাকটিসে পড়াশোনা করে যাব। তো আমার ম্যাথ ক্লাস থাকবে প্রতি মঙ্গলবার দিন 8টা 15 থেকে ম্যাথ ক্লাস থাকবে। এক্সট্রা ক্লাস যদি কখনো হয় আগে থেকে বলে দেবো, কোনো ক্লাস যদি মিস যায়, হতেই পারে কোনো সমস্যা হতে পারে, কোনো ক্লাস মিস গেলে সেটা এক্সট্রা অন্য ডেটে করিয়ে দেওয়া হবে, বা কোনো কারণে সেটা যদি সমস্যা হয় তখন আমরা আগে থেকেই বলে রাখবো, পরে সেটা করিয়ে নেব বা সেটাকে আমরা কমপ্লিট করব। এবার অল্প কিছু স্টুডেন্ট যারা ধরো আগের যে পার্টটার আমরা একটা ব্যাচ আমাদের চলছিল, পরীক্ষা না হওয়ার কারণে আমরা প্র্যাকটিস করে করে খুব সুন্দরভাবে চলছিলাম। ডিসেম্বরে আমরা ভেবেছিলাম পরীক্ষা হবে, কিন্তু
2023-এর নানা রকম প্রবলেম করে রাখার জন্য 2023-এর ডিসেম্বর মাসে কোনো পরীক্ষা যেহেতু টেট হয়নি, তাই আমরা কিছু পার্টের সিলেবাসে আমরা অল্প কিছু বাকি রেখেছিলাম। এরকম কিছু স্টুডেন্ট আমাদের কাছে যারা অলরেডি ক্লাস করে করছো, এরকম কিছু স্টুডেন্ট যদি এখানে আজকে ক্লাসে থাকো, তাদের গ্রুপে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবে যে তোমাদের ক্লাস কিভাবে কি হবে, সেটা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তাই নিশ্চিন্তে থাকো। এমএস একাডেমিতে একটা জিনিস তুমি ভরসাই করতে পারো, আমরা যতটুকু টাকা তোমার কাছ থেকে নেব তার থেকে বেশি সবসময় আমরা পরিশ্রম করব। যদি কখনো সেই পরিশ্রমে মনে হয় আমাদের ফাঁকি হয়ে গেছে, আমরা পরে তোমাকে এক্সট্রা ক্লাস দিয়ে অবশ্যই করিয়ে দেব। কারণ এটা আমরা মনে করি প্রতিটা স্টুডেন্টের নিজের ইনকাম হোক বা বাবা মার ইনকাম হোক অনেক কষ্টে। আমার জীবন ভীষণ কষ্টে কেটেছে, অনেক কষ্ট করে বড় হয়েছে। তো সেক্ষেত্রে আমি এক টাকা ইনকাম করার কি মর্ম সেটা খুব ভালো করে বুঝি। তাই কারুর 1 টাকাও কোনো বাজেভাবে নষ্ট হবে না, সেটার দায়িত্ব আমার। আমি এটা দেখব যে আমি অমুক টাকা দিয়েছি অথচ ক্লাস পাইনি বা এই হয়নি, সেই জিনিসটা তুমি এই একাডেমিতে পাবে না, এখানে সেটা হবে না। আমরা সেরকম পরিস্থিতি হলে কারোর কেউ যদি খুশি না হয়, তার টাকা পর্যন্ত রিটার্নও দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রেখেছি এবং সেটা করি। তো এই কারণে এই জায়গাটা একদম নিশ্চিন্তে থাকতে পারো। এটা গেল মোটামুটি ফি স্ট্রাকচারের ব্যাপারটা বলে দিলাম, ক্লাস নিয়ে আলোচনা করে দিলাম। এবার আমি তোমাদের কিছু কথা শুনবো, যদি কারোর কিছু বলার থাকে বলে নিতে পারো, দেন আমি কিছু টপিক নিয়ে একটু আলোচনা করে নেব। স্যার হাতের স্পিড কিভাবে বাড়াবো, মানে কোশ্চেন টাইমের মধ্যে মেকআপ করার জন্য? টাইমের মধ্যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু রেগুলার বেসিসে একটু পরীক্ষা দিতে হবে, সপ্তাহে কম করে একটা করে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর হচ্ছে তুমি যখনই যা পড়বে, আজকে সারাদিনে তুমি যা পড়াশোনা করলে, রাতে ঘুমানোর আগে 30 থেকে 40 মিনিট তুমি যা পড়েছিলে সেটা একটু ভাবো। হ্যাঁ, যা পড়েছো সারাদিনে, যা যা পড়েছো। ধরো সাপোজ আমি আজকে ম্যাথের ক্লাস করলাম, ম্যাথের ক্লাসে আমি ম্যাথের অমুক একটা চ্যাপ্টার শিখেছি, তো আমি সেটুকু শিখেছি। রাতে একবার ঘুমানোর সময় আমি ভেবে নিলাম যে আজকে স্যার কি পড়ালো, সেখান থেকে আমি কি কি শিখলাম, সেটা আমি রাতে একবার ভেবে নিলাম। এইটুকু কাজ যদি করে নিতে পারো, তাহলে সেই পড়াটা তোমার মনে গেঁথে যাবে, কোনো প্রবলেম হবে না। আরামসে তোমার পরের দিন দেখবে যে পেন খুব ফাস্ট চলছে। পরীক্ষা হলে যেটা হয়, পেনের ফাস্ট হওয়াটা ডিপেন্ড করে পুরোপুরি তোমার এই ভাবনা চিন্তার উপরে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি ভালো করে। আমি এমন হয়েছিল মাস্টার ডিগ্রিতে আমাদের যে অঙ্ক ছিল, সেখানে একটা একটা অঙ্কই ছিল 16 পেজ 17 পেজ করে লিখতে হতো। একটা একটা অঙ্ক 16 নাম্বারের ছিল, তো 16 পেজ 17 পেজ লিখতে হতো। তো আমি সেটা বুঝে 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 পড়ার পরে সেই জিনিসটাকে আমি কি করেছিলাম, মানে রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে আমি পুরো পড়াটাকে, মানে পুরো অঙ্কটা কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে সেটা মাইন্ডে নামাচ্ছিলাম। এরকম নামিয়ে 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 পড়াশোনা করেছি। তো যখন পরীক্ষা হলে গিয়ে আমি লিখতে যাই, যেখানে 2 ঘন্টার পরীক্ষা 50 নম্বরের জন্য, সেখানে দেখা যায় 1 ঘন্টা 15 মিনিটে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এবং সেখানে দেখা গেছে এই যে স্পিডটা, সেই স্পিডটা আমাকে এক্সট্রা ভাবে করতে হয়নি, অটোমেটিক চলে আসছে। মানে যা যাচ্ছে টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। এবার এখানে যে এমসিকিউ রিলেটেড যেহেতু এক্সাম, এক্ষেত্রে তো তোমাকে মানে লেখার পার্ট বেশি নয়, এক্ষেত্রে এমসিকিউ পড়াশোনা। তো এখানে তোমার হাতের স্পিড বাড়ার একমাত্র জায়গা সেটা হচ্ছে তুমি যদি বাড়িতে বেশি যা পড়বে সেটা পড়তে পড়তে একটু হাতে লেখো, বা এই যে রাউন্ড করার প্যাটার্ন, আমরা ধরো একটা এমসিকিউ গোল করব, অনেক স্টুডেন্ট কি করে সব আগে আনসার করে নেয়, শেষে গিয়ে 150টা গোল করতে যায়। এখানে অনেকগুলো ভুল হয়। এখানে যে সমস্যাটা হয়, প্রথম সমস্যা যেটা হয়, একদম লাস্টে যদি আমি সব গোল করতে যাই, প্রথম সমস্যা যেটা হয় কোনো কারণে একটু চোখের ভুলের জন্য, যদি দেখা গেল 70 নম্বরে আনসার এ, আমি ভুলে 71-এর আনসারটা 70-এ দিয়ে দিয়েছি, তারপর থেকে দেখা যাবে প্রতিটা একটা করে পিছিয়ে যাবে এবং এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে যে সবগুলো ভুল হয়ে যাবে। এই সমস্যাটা হতে পারে একসাথে যদি আমি 150টাকে গোল করতে যাই। প্রথমে দেখা গেল 70 নম্বরের আনসার 71 হচ্ছে, 71-এর আনসার দেখা যাচ্ছে 72 হচ্ছে, 72-এর আনসার দেখা যাচ্ছে 73 হচ্ছে। এরকম একটা বিশাল প্রবলেম দাঁড়িয়ে যায়। এরকম 2022 স্টেটে 2-1 জন করেছিল, এসে বহুত কান্না মানে একদম কেঁদে ভেঙে পড়েছিল, কিন্তু তাতে কিছু লাভ নয়, ফেল করে গেছিল যথারীতি।
তার মেন কারণ এটাই ছিল, আমি বারবার পরীক্ষার আগে বোঝানোর পরেও কথা শোনেনি। একসাথে কখনো 150 নাম্বার গোল করতে যাবে না। তুমি একটা পার্ট কমপ্লিট করলে 30 নাম্বারের কোনো একটা পার্ট, 30-এর মধ্যে হয়তো 20 পেরেছো, ভালো কথা, ওইটুকু গোল করে নাও। আবার 30 নাম্বার ধরবে, আবার একটা পার্ট, সেটা কমপ্লিট করলে গোল করে নাও। তাহলে দেখবে ভুল হওয়ার জায়গা অনেক কম থাকবে। মানে ভুলে 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5, এইরকম এই যে জিনিসগুলো করা, এই জিনিসটা হবে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কোশ্চেন পড়ার স্পিড বাড়তে হবে। সেটা কি করে বাড়বে? বাড়িতে তুমি যতবার একটা জিনিস পড়বে, সেখানে যতবার পড়বে, প্র্যাকটিস করবে, বিশেষ করে হাতে লিখবে, তখন দেখবে যে সেগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। যেমন আমরা ছোটবেলাতে ABCDE এইগুলো লিখতে গিয়ে অনেক টাইম নষ্ট করতাম, কিন্তু আজকে দেখো কত বড় বড় সেন্টেন্স আমরা তাড়াতাড়ি লিখে ফেলি। আগে হয়তো লিখতে যত টাইম লাগতো, এখন একটা বড় সেন্টেন্স লিখতেও আমার সেই টাইম লাগে না। তাহলে মেন কারণ কি? মেন হচ্ছে প্র্যাকটিস। যত হাতে কলমে প্র্যাকটিস করবে, তত তোমার স্পিড বাড়বে। বুঝেছো? আর পরীক্ষা দিতে হবে প্রচুর। নেক্সট, পরীক্ষাটা যেমন আপনি নিচ্ছেন রেগুলার বেসিসে, ওইরকম একটা করে মক নেবেন তো এভরি উইকে? হ্যাঁ, এমনি প্রতিটা সপ্তাহে একটা করে এক্সাম থাকবে 150 নাম্বারের। তার সাথে সাথে এই যারা প্র্যাকটিস বেজে ক্লাস করবে, সেখানে কিন্তু তোমাকে প্রতিদিন 30টা করে কোশ্চেন কিন্তু ওখানে প্র্যাকটিস হবে। মানে ধরো তুমি সিডিপির ক্লাসে আছো, সিডিপির ক্লাসে দেখা যাচ্ছে একটা 30টা কোশ্চেনের প্র্যাকটিস হলো। প্র্যাকটিসটা সেখানে দুরকম ভাবে করার প্ল্যান চলছে। এক হচ্ছে তোমার একটা চ্যাপ্টার পুরো পড়তে দেওয়া হলো, সেই চ্যাপ্টারের উপর কোশ্চেন আলোচনা করা হলো। তারপরে দেখা গেল যে সিডিপিতে তোমার 1 ঘন্টাতে 60টা কোশ্চেনও আলোচনা করা যায়। তো সেক্ষেত্রে দেখা গেলো একটা পুরো অল চ্যাপ্টার মিলে একটা প্র্যাকটিস সেট, আর একটা হচ্ছে পার্টিকুলার একটা কোনো একটা ফিক্স চ্যাপ্টারের প্র্যাকটিস সেট, এইভাবে একটা করানো যেতে পারে। আর একটা কি, তোমার ক্লাস শুরুর আগে দেখা গেল যে ম্যাডামের ক্লাস হয়তো 8টা থেকে, তোমাকে দেখা গেল 7:40-এ একটা 30 নাম্বারের সেট দিয়ে দেওয়া হলো। তোমাকে বলা হলো যে এটাকে তুমি 30 মিনিটের মধ্যে, 7:30টায় দিয়ে দেওয়া হলো, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করো। তাহলে তোমার সেটা একটা পরীক্ষা হয়ে গেল। এবার তুমি সেখানে কিছু পারলে, কিছু পারলে না, তারপর যখন সেটা ম্যাডাম আলোচনা করে দিল, তোমার মাথায় সেটা গেঁথে যাবে। তো আমরা এইটা ব্যবস্থা করার চেষ্টা করছি। ওকে স্যার, আমি বলছি যে আমি মানে 24-এ 12 কমপ্লিট করে দেন এবার ফার্স্ট আমি ডিএলএড ভর্তি হলাম। তো আমার কিন্তু কোনো কিছুই জানা নেই। তো ক্লাসগুলো কি একদম বেসিক থেকে স্টার্ট হবে তো? 2 রকমের ব্যাচ হচ্ছে, একটা হচ্ছে একদম বেসিক থেকে, হ্যাঁ, আমি ওটাই ক্লাস করব। লেভেল থেকে হবে, আর একটা থাকছে প্র্যাকটিস ব্যাচ। এবার তুমি যদি 0 লেভেলের ব্যাচটা জয়েন করো, তাহলে সেখানে পুরো হ্যাঁ, বেসিক থেকে সব পাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কিছু কোশ্চেন থাকে তাড়াতাড়ি একটু করে নাও। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে ডেইলি স্যার? হ্যাঁ বলো। প্র্যাকটিস সেট ডেইলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট? প্র্যাকটিস সেট, হ্যাঁ প্র্যাকটিস সেট তো থাকবেই। ওখানে তোমার ধরো যে চ্যাপ্টার পড়ানো হবে, 5 দিনে 5টা জিনিসের প্র্যাকটিস সেট থাকবে। তার উপরে তোমার কোনো টপিক যখনই হবে, তার উপরে অনেক কোশ্চেন আলোচনা হবে গ্রুপে, সেগুলো চলতে থাকবে। অনেক কোশ্চেন পেপার দেওয়া হবে, সিটেট এর অনেক কোশ্চেন পেপার আছে, প্রাইমারি টেটের কোশ্চেন পেপার, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সাথে সাথে। ওকে স্যার, বেসিক যে ক্লাসটা হবে সেটাতে আপনি ওই চ্যাপ্টার ওয়াইজ করে পরীক্ষা নেবেন তো? মানে ধরুন একটা চ্যাপ্টার শেষ করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আমাদের সপ্তাহে তো 2টো পরীক্ষা হয়, একটা হচ্ছে 50 নাম্বারের উপর, সেটা হচ্ছে যতটুকু পড়া হবে তার উপরে, আর এটা 150 নম্বরের পরীক্ষা হয়, যেটা অল সিলেবাসের উপর। না আপনি ধরুন আজকে একটা চ্যাপ্টার শেষ করলেন, প্রফিট এন্ড লস, মানে সেই প্রফিট এন্ড লসের পরীক্ষাটা সেই উইকেই নিয়ে নেবেন তো? ওই উইকেই তুমি যখন পরের দিন ক্লাসে আসবে, তোমাকে তার উপরে প্রথমে 10টা অঙ্ক কি 15টা অঙ্ক করতে দেওয়া হবে, আগে দিয়ে দেওয়া হলো, সেটা করে রাখলে সেগুলো একটু আলোচনা করে দিয়ে তারপর নতুন টপিকে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওই বেসিক ক্লাসেই পড়বো আর কি, ওই জন্য জিজ্ঞাসা করছি। একদম একদম একদম। আর কারো কিছু বলার থাকলে একটু বলে নাও, তোমাদের যদি কোশ্চেন কিছু থাকে। এরপর আমরা পড়াশোনার মধ্যে যাব। কিছু কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি নেই। এবার যে কথাটা বলি, যারা একদম, যে আমি একদম বেসিক থেকেই শুরু করব, আগে পড়েছি তারপরে ভুলে গেছি, আমাকে এখন শুরু করতে হবে, এবার আমাকে টেটটা কোয়ালিফাই করতে হবে। প্রথম যদি এটা হয় যে টেটটা আমাকে কোয়ালিফাই করতেই হবে,
কারণ সুযোগ সবসময় আসে না, সুযোগ এলে সেটাকে ছাড়া যাবে না। আমরা দেখেছি যে 2022-এর টেটে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ভালো স্কোর করে নিয়েছে। কারণ 2022-এ একটু কোশ্চেন তুলনায় যতগুলো প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেই জায়গায় তুলনায় দেখা গেছে 2022-এর কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু একটু সোজা ছিল, মানে একটু সংক্ষেপে অ্যান্সার ছিল। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু সেখানে একটা ভালো স্কোর করে নিয়েছে। এএমএস একাডেমিতে দেখা গেছে প্রায় 400 স্টুডেন্টের পরীক্ষা দিয়েছিল, সেখানে 350-এর কাছাকাছি স্টুডেন্ট পাস করেছিল, যেখানে 9 র্যাঙ্ক, 10 র্যাঙ্ক, 12 র্যাঙ্ক, মানে হাইস্ট উঠেছিল 133, সেখানে এএমএস একাডেমিতে হাইস্ট উঠেছিল 125, 125, 24, 22 এরকম নাম্বার সব ছিল। তো এগুলো ব্যাপারটা হচ্ছে তুমি এএমএস একাডেমিতে পড়ো বা আদার্স যেখানেই পড়ো, পড়তে তোমাকেই হবে। পড়া আমরা পড়বো না, আমরা শুধু রাস্তা দেখাবো, তোমাকে শুধু পড়তে হবে, কাজ তোমাকে করতে হবে। কি কি করলে তুমি পাবে সেটা আমরা রাস্তা দেখাবো। আমরা এখানে ম্যাথ, ইংলিশ এবার ক্লাস কে কে নিচ্ছে? ম্যাথের ক্লাসে আমি থাকছি, শান্তনু স্যার প্রায় সবাই জানো। আর সেকেন্ড যেটা ইংলিশে থাকছে, যে দুটো মানে কোর সাবজেক্ট আর কি, তো সেখানে সৌভিক বুড়াই স্যার থাকছে, ওনাকেও অনেকে চেনো, উনি ডেমো ক্লাস আগের দিনই দিয়েছে, না দেখলে ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবে। সিডিপিতে 2জন ম্যাডাম থাকবে, ভাগ করে করে পড়াবে, দীপিকা ম্যাম আর হচ্ছে নন্দিতা ম্যাম, তো 2জন ভাগ করে করে পড়াবে। আর বাংলাতে একজন নতুন স্যার আসছে, কালকে সম্ভবত উনি ক্লাস দেবে, নিত্যানন্দ স্যার আগে ক্লাস নিয়েছে, ওনার রেকর্ডিং ক্লাস তোমরা ড্রাইভে থাকবে। কিন্তু এবারে প্রথমত দুটো কারণ, এক হচ্ছে এবারে উনি একটু ব্যস্ত আছে, তাই এবারের কোর্সে উনি থাকতে পারবে না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে নিত্যানন্দ স্যারের পড়ানোতে অনেকটা একটু ডেপথ এতটাই চলে গেছিল যে সেক্ষেত্রে আবার কিছু স্টুডেন্টের মনে হয়েছে যে সেটা অনেকটা মানে চাপ হয়ে যাচ্ছে। তো দুটো কথা মাথায় রেখে, এটা মেন কারণ নয়, যদিও আমাদের মানে প্রধান কারণ হচ্ছে এটাই যে স্যার এবার একটু ব্যস্ত আছে এবং স্যার এবার অ্যাভেলেবেল থাকবে না, তো সে কারণে ওনার রেকর্ডিং ক্লাসটা আমরা ড্রাইভে দিয়ে রাখছি, তো সেখানেও স্টুডেন্টরা দেখতে পাবে। কিন্তু আরেকজন স্যার আসছে, উনি হচ্ছে টিএম স্যার, কালকে ক্লাস নেবে, যথেষ্ট ভালো, মানে খুবই ভালো, সে ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। উনিও আমার যাদবপুর ইউনিভার্সিটিরই স্টুডেন্ট, তো সেক্ষেত্রে একসাথে আমরা 2জন এখন মানে স্কুলের টিচার হিসেবে থাকছি, তো সেই হিসেবে উনি আসবে। তো ওই স্যার আশা করি তোমাদের ভালো লাগবে, কালকে ক্লাস করলে তোমরা বুঝতে পারবে। উনি বাংলা পাঠটা এবার করাবে। তাহলে তোমার মেন থাকছে বাংলাতে একজন টিচার থাকছে, আর যদি তোমাদের কোনো কারণে দেখি যে ওই স্যারের ক্লাসে প্রবলেম হচ্ছে, তখন আমরা অল্টারনেটের ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু কালকে ডেমো ক্লাস করো তারপর। আর হচ্ছে তোমার সিডিপি তো বললাম, ইভিএস এর ব্যাপারটা, যেটা ইভিএস এ স্পেশালি সুকান্ত স্যার তো ছিল, উনি থাকবে, তার সাথে সাথে আমরা মানে অনেক স্টুডেন্টের ডিমান্ডে চেষ্টা করছি টিনা ম্যামকে নিয়ে আসার জন্য। যদি টিনা ম্যামকে আমরা পাই তাহলে অবশ্যই আমি জানিয়ে দেব। তো সুকান্ত স্যার স্পেশালি থাকছে, তার সাথে আমরা টিনা ম্যামকে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ অনেক স্টুডেন্ট বলেছে, তো সেই হিসেবে আমরা চেষ্টা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে। কারা কারা ক্লাস নেবে আশা করি বলে দিয়েছি, বুঝতে পেরেছো। এবার হচ্ছে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি আমার ম্যাথের টপিক গুলো নিয়ে একটু আলোচনা করবো। কারোর যদি কিছু কোশ্চেন থাকে। ম্যাথের এক একটা চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে মক দিলে ভালো হয়। হ্যাঁ, সে তো হবে। মানে ম্যাথে ধরুন আমি একটা শেষ করলাম, তারপর ওটা আমার মক দিলাম, তাহলে জিনিসটা আমার একদম মানে মাথায় ঢুকে যাবে। একটা একটা চ্যাপ্টার ধরেই আমাদের, ঠিক আছে, একটা একটা চ্যাপ্টার ধরেই মক হবে। স্যার, বলো। স্যার ইভিএস এর টিনা ম্যাম হলে ভালো হতো আর কি। হ্যাঁ, আমি টিনা ম্যামকে বলেছি, টিনা ম্যাম চেষ্টা করছেন, টিনা ম্যাম ব্যস্ততার মধ্যে আছে যদিও, তাও আমি বলেছি, আশা করি পাওয়া মানে চেষ্টা চলছে আর কি। তো সুকান্ত স্যার তো থাকছে, আর যদি আমি দেখি ম্যাম যদি অত্যন্ত না থাকতে পারে, তাহলে আমি অল্টারনেট আরো কিছু ব্যবস্থা করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এবার আছি আমি ম্যাথের টপিক গুলোতে। ম্যাথের যে টপিক গুলো আছে দেখতে পাচ্ছ, 10টা মোট চ্যাপ্টার আছে। স্ক্রিনে পর থেকে দেখতে পাচ্ছ, একটু কনফার্ম করো। স্ক্রিনে পর থেকে দেখতে পাচ্ছ, একটু কনফার্ম করবে। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। দেখতে পাচ্ছ না? লেফট করে জয়েন করো যদি কেউ দেখতে না পাও।
বাকিরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, যদি কেউ দেখতে না পাও তাহলে একবার লেফট করে জয়েন করো, আশা করি দেখতে পাবে। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে কন্টেন্ট পার্টে যেটা আছে, জিওমেট্রি, শেপ, নাম্বারস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরিয়া পেরিমিটার, টাইম, প্যাটার্ন আর মানি প্রবলেম। এই জিনিসগুলো আমাদের কন্টেন্ট পাতে আছে, মানে ম্যাথের যে মেন জায়গা। জিওমেট্রির মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে? জ্যামিতি পার্টের মধ্যে আমাদের প্রথমত যেগুলো থাকছে সেগুলো হচ্ছে একদম বেসিক জায়গাগুলো, যার মধ্যে পড়ে সরল রেখা, বৃত্ত, তারপরে তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো, পঞ্চভুজ, এগুলো নিয়ে আলোচনা। শেপ যেটা আকারের কথা বলা হচ্ছে, এখানে স্পেশালি ওই তোমার 3Dর কিছু ছবি টবি দিয়ে তার উপর কিছু কোশ্চেন থাকতে পারে। যেমন একটা ইঁট দিয়ে বলতে পারে ইঁটের কটা ধার আছে, বা ইঁটের তল সংখ্যা কটা, এরকম টাইপের কোশ্চেন গুলো শেপের উপরে থাকতে পারে। এছাড়া আরো কিছু কোশ্চেন আমি আলোচনা করে দেবো। এরিয়া পেরিমিটার যেটা দেয়া আছে, সেটাই ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোর বা বৃত্তের এদের পরিসীমা আর ক্ষেত্রফল আলোচনার কথা বলা হচ্ছে। এরিয়া মানে ক্ষেত্রফল, পেরিমিটার মানে পরিসীমা। তো সেইগুলো মেইনলি আলোচনা করার বিষয় বলা হয়েছে। মানে বেসিক তাদের ডেফিনেশন সেগুলো তো জানতে হবে। জিওমেট্রি পার্টের মধ্যে এরিয়া আর পেরিমিটারটা মানে ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে আলোচনা করতে হবে। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ আর এদের প্রত্যেকের ক্ষেত্রফল আর পরিসীমা আলোচনা করতে হবে। চতুর্ভুজের মধ্যে যেগুলো থাকে জানো, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, এগুলো সব এর মধ্যে পড়ে। তেমনি ত্রিভুজের মধ্যে থাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো সব থাকছে এর মধ্যে। এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। কোন সম্বন্ধে জানতে হবে ভালো করে, প্রতিটা পার্ট ধরে ধরে আমরা একটা একটা করে করব, যেখান থেকে যা নাম্বার আসবে। টাইম, টাইম থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে, এক হচ্ছে ক্যালেন্ডার, ক্লক। ক্যালেন্ডার এবং ক্লক এই দুটো চ্যাপ্টার পড়তে হবে। তার সাথে সাথে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স। আমি ক্লাসের পুরো শিডিউল দিয়ে দেবো কিভাবে কি ক্লাস হবে। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, মানি প্রবলেম, এগুলো। মানি প্রবলেমটা যদিও মানির মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তো টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স আর ক্যালেন্ডার, ক্লক, এই চারটে চ্যাপ্টার আমাদের টাইমের মধ্যে রাখতে হবে। প্যাটার্ন মানে এটা রিজনিং এর একটা টপিক, তো সেখানে নির্দিষ্ট জিনিস মেনে, যেমন নাম্বার সিরিজ আছে, ওরকম জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। মানি প্রবলেমের মধ্যে নর্মালি আমরা প্রফিট লসটা একটু করে নেব, যদিও এখনো পর্যন্ত নর্মালি এখানে দেয় না, তাও আমরা প্রফিট লস টপিকটা এখানে পড়ে নেব এবং মানি রিলেটেড যা যা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক টাকা পয়সার উপরে থাকে, সেগুলো এর মধ্যে আমরা আলোচনা করে নেব। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এদের উপরে অনেক কোশ্চেন থাকে, সেগুলো করতে হবে। নাম্বার সিস্টেম ভীষণ ভূমিকা এখানে, প্রায় দেখা যাচ্ছে 10-12 নাম্বার নাম্বার সিস্টেমের উপরেই কোশ্চেন থাকে। নাম্বার সিস্টেমের উপর বেস করে কিছু ভাষার অঙ্কও থাকে। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর নাম্বার সিস্টেম, এগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এগুলোকে ভীষণ গুরুত্ব দিতে পারলে এখান থেকে ভালো স্কোর করা যাবে, তাহলে আর অসুবিধা হবে না। পেডাগোগি পার্ট 6 থেকে 7 নাম্বার থাকার চান্স থাকছে। 8টা চ্যাপ্টার আছে এখানে। 8টা চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টার আছে, 2-1টা চ্যাপ্টার যেখান থেকে মুখস্থ করতে হবে তোমাকে। কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, কে কি বলেছে, কোনটা কি হয়েছে, কে কোথাকার ম্যাথমেটিশিয়ান, কে বা অমুক, তো সেইগুলো একটু আলোচনা করতে হবে, সেগুলো জানতে হবে। আর বাকি যে পার্টটা থাকছে সেখানে দেখা যাচ্ছে কিছুটা ডেপথের উপরে কিছু কোশ্চেন থাকে, সেগুলো দেখতে হবে, সেগুলোকে আমাকে কারেকশন করতে হবে। কিছু কিছু এরর থাকে, এররের উপর কোশ্চেন থাকে, সিটেটে খুব থাকে, সেই জায়গাগুলোতে হয়। যেমন একটা স্টুডেন্টকে 43 লিখতে বলা হয়েছে, সে এরকম ভাবে লিখেছে। একটা স্টুডেন্টকে 43 লিখতে বলা হয়েছে, সে লিখেছে 40, তারপর লিখেছে 3। তার এরকম ভুল হওয়ার পিছনে কারণ কি? 4টে অপশন সাজানো থাকবে,
আনসার দিতে হবে। কোশ্চেনটা বুঝেছো আশা করি, যে একটা স্টুডেন্টকে 43 লিখতে বলা আছে, 43 লিখতে বলা হয়েছে, ও প্রথমে লিখেছে 40, তারপর লিখেছে 3, দিয়ে বলছে 43। তো তার এরকম ভুল হওয়ার পিছনে কারণ কি? নিচে 4টে অপশন দেওয়া আছে, তোমাকে আনসার দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো। এই টাইপের কোশ্চেন গুলো আমরা পেডাগোগি পার্টে পাবো। তো পেডাগোগি পার্টের বেস জায়গাগুলো আমরা এখানে ক্লিয়ার করব। আর কোনো কোশ্চেন আছে তাড়াতাড়ি বলো। বুঝে গেছো? একটু তাড়াতাড়ি বলবে। বেশ, হাতের সাইন ব্যবহার করেই জানো, তাহলেই বুঝতে পারবো। দেখো স্ক্রিনের উপরে একটা হাতের সাইন আছে, হাতের সাইন ক্লিক করলেই বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। মুখে বলতে অসুবিধা হলে হাতের সাইন ব্যবহার করো, তাহলেই হবে। বেশ, ল্যাপটপে একটু চার্জটা কমেছে, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করে আমি একটু চার্জে দিয়ে দিই। এই মুহূর্তে তাহলে আমাদের মোট প্রাইমারির উপর 3টে ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ, একটা হচ্ছে প্রাইমারির বেসিক ব্যাচ, আর একটা হচ্ছে প্রাইমারি প্র্যাকটিস ব্যাচ। যে যেটাতে জয়েন করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার নিজের পরিস্থিতি অনুসারে জয়েন করবে। কেউ যদি মনে করো দুটো ব্যাচে জয়েন করবে, সেটাও করতে পারো, যার যেটা ইচ্ছা হবে করবে। তবে কোনো সমস্যা যদি হয়, এমনও বলে রাখছি, ধরো তুমি এমনও হলো কোনো স্টুডেন্ট মনে করলো যে আমি এখানে জয়েন করলাম, 7 দিন ক্লাস করার পরে তার মনে হলো যে এখানে আমার ক্লাস ভালো লাগছে না, তাহলে কিন্তু সে জানালে আমরা ওর টাকা রিটার্ন করে দেবো। যে এখানে তার ক্লাস ভালো লাগছে না, সেই টাকা রিটার্ন করে দেবো। এটা সুবিধাটা তুমি মাসের প্রথম, মানে ধরো তুমি 10 তারিখে ভর্তি হয়েছো, বা জানুয়ারির আজকে 7 তারিখ হয়েছে, 8 তারিখে ভর্তি হলে, তো 10 তারিখ থেকে ধরো ক্লাস শুরু হলো, এই ফেসিলিটিটা তুমি জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত পাবে। মানে 15 দিনের মধ্যে যদি তোমার কোনো সমস্যা হয়, তোমার মনে হচ্ছে এখানে ভালো লাগছে না, পড়াচ্ছে না ভালো, শুধু গল্প দিচ্ছে, অমুক করছে, যে কোনো সমস্যা, বা তোমার এখানকার পড়ানোর সাথে তোমার কোনো রকম ভাবে ম্যাচিং হচ্ছে না, তাই তুমি জানালে আমরা সেই টাকা রিটার্ন করে দেবো। এটা হচ্ছে আমাদের এখানকার শর্তাবলী। তো এই হচ্ছে সিস্টেম। ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর একটা দুটো ডেমো ক্লাস আছে, সেগুলো কাল পরশুর মধ্যে হয়ে যাবে, দিলেই আমাদের শুরু হয়ে যাবে। ওকে, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? বেশ। হ্যাঁ স্যার, এতক্ষণ মাঝখানে আপনি কিছু বলেননি তো, অনেকক্ষণ না, থেমে গেছিল। না, ঠিক আছে। আচ্ছা, এবার যে জিনিসটা বলতে চাইছি, পেডাগোগি পার্টটা তোমরা পড়বে কোথা থেকে? পেডাগোগি পার্টের জন্য আমরা নোট দেব, সে নোট ধরে ধরে পড়বে। এখন অঙ্কের পার্ট, তার জন্য তুমি ম্যাক্সিমাম রীতা পাবলিকেশনের একটা বই আছে, পনয় পান্ডের বই, চাইলে তুমি সেই বইটা ব্যবহার করতে পারো। তবে আমি আবারও বলছি বারবার করে, আমাদের বাজারে এই মুহূর্তে একটাও ম্যাথের বই কিনো, প্রাইমারি টেটের কোনো বই ভালো নেই যেটা পড়লে তুমি কোয়ালিফাই করবে, এরকম কোনো বই বাজারে নেই। যা কিছু আমরা চেষ্টা করবো আমাদের নোটের মাধ্যমে দেওয়ার, নোটেই তোমার কভার হবে। যে যার যে টপিকটা পড়াবে সেই নোটেই তুমি সেই জিনিসটা কভার করতে পারবে। তার সাথে সাথে আমরা অনেক সময় ক্লাসে পড়াতে পড়াতে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, সেগুলো তোমাকে মনে রাখতে হবে, মানে সেগুলোকে লিখতে হবে খাতায়। তোমার যদি মনে হয় যে কখনো লিখতে গিয়ে তুমি টাইম পেলে না, বা হয়তো স্যার বলে চলে গেল, হয় তুমি স্যারকে থামিয়ে একটু লিখে নাও, অথবা তুমি সেটাকে মার্ক করে টাইমটা দেখে নেবে,
যে কতক্ষণ ক্লাস হয়েছে, সেই টাইমটা ধরে রেকর্ডিং ক্লাসে গিয়ে সেই জায়গাটা চালিয়ে ওইটুকু জায়গাটা আবার খাতাতে তুলে নিও। মোটামুটি কোশ্চেন গুলো যেগুলো ক্লাসে বলা হবে সেগুলোকে অবশ্যই খাতাতে করে নেবে এবং সেগুলোকে কিন্তু গুরুত্ব দেবে, কারণ অনেক কিছু কোশ্চেন যেগুলো ক্লাসরুমে পড়াতে পড়াতে আসে সেগুলো না থাকে কোনো বইতে আর না থাকে নোটে। তো সেই জায়গাগুলো তোমাকে যদি মানে তুমি যদি গুরুত্ব দাও তাহলে দেখবে পরীক্ষায় কোয়ালিফাই করার চান্স অনেক বেড়ে যাবে, হিউজ বেড়ে যাবে। এরকম 2023-এর টেটের পরীক্ষায় এমন ঘটনাটাতেই ঘটেছে, এমন এমন ম্যাথের কোশ্চেন গুলো ছিল। তো সেই কোশ্চেন গুলো যখন আমি ইউটিউবে আলোচনা করেছি বা যখন পরে আলোচনা করে দিয়েছি, তখন অনেক স্টুডেন্ট মনে করেছে যে স্যার এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি, কিন্তু পরীক্ষা হলে ধরতে পারিনি যে এটা এরকম টাইপের ছিল। এই সমস্যাটা কিন্তু ভীষণ ফেস করতে হয়, বিশেষ করে এখন যে কোশ্চেন প্যাটার্ন, তোমার যদি প্র্যাকটিস ভালো না থাকে তাহলে কিন্তু তুমি এই প্রবলেমটাই বেশি ফেস করবে। দেখবে যে এখানে যা যা আলোচনা করা হবে বা যা যা করানো হবে দেখবে তোমার সবই তারই মধ্যে, কিন্তু ওই একটাই সমস্যা, পরীক্ষা হলে ধরতে পারছো কিনা। সেই জিনিসটা তখনই একজনের পক্ষে সম্ভব হবে যদি সে ক্লাসগুলোতে যা যা কোশ্চেন গুলো লেখানো হবে বা আবার যা যা কোশ্চেন গুলো আলোচনা হবে সেগুলো প্রত্যেকটা মন দিয়ে শোনে এবং বোঝে। তাহলে আমি 100% শিওর কোশ্চেন যেই বানাক, যত কঠিন বানাক, কোশ্চেন তোমার কমনের বাইরে যাবে না। কিন্তু একমাত্র সেই তখনই হবে যদি তুমি ক্লাসরুমে যা যা কোশ্চেন করানো হচ্ছে, যা যা বোঝানো হচ্ছে সেগুলোকে একটু ভালো করে পড়ে সেগুলোর উপরে চিন্তা ভাবনা করে পড়াশোনাটা করো। মুখস্থ করার চেষ্টা প্রথম থেকে একদম করবে না, বুঝে কাজ করার চেষ্টা করো, দেখবে তোমার কাজ খুব ভালো হবে এবং অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। টার্গেট তোমার 90 জানো, ভালো করেই বুঝতে পারছো যে আমার 90 কাটা, আমাকে 100 টার্গেট করে পড়াশোনা করব। বেশি পেলে ভালো, কিন্তু অতিরিক্ত পুরো 150-র কথা ভাববো না। টাইম ম্যানেজমেন্ট আমি সেরকম ভাবে সাজিয়ে নেব যে আমার যদি 150 মিনিট আমার হাতে থাকে, কতক্ষণ আমি গোল করার জন্য রাখবো, কতক্ষণ আমি পরীক্ষার কোশ্চেন পেপারে ম্যাথের পিছনে টাইম দেব, কতক্ষণ ইংলিশে টাইম দেব, কতক্ষণ কোন সাবজেক্টে টাইম দেব, সেটা একটা প্ল্যানিং করে রাখা ভালো। সবসময় যে যা প্ল্যানিং করব সেটাই হবে এমন কোনো কথা নয়। অনেক সময় প্ল্যানিং করি এক কিন্তু ঘটে এক, এমনটা হতেই পারে। কিন্তু একটা প্ল্যানিং থাকে, লক্ষ্য তো থাকতেই হবে না। আমার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তো আমি তো কিছুই হতে পারবো না। একটা লক্ষ্য থাকলো, সেখানে পৌঁছাতে পারলাম না, তার ধারে পাশে অন্য কিছুতে পৌঁছে গেলাম। কিন্তু আমার জীবনে যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে তুমি জীবনে কিছু সাকসেস হবে না। তেমনি তোমার টোটাল নাম্বারটাকে ভাগ করে নিতে হবে যে কোন পার্টে আমি কত নাম্বার এ করব, তাহলে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। স্যার মানে একটা টার্গেট রাখতে হবে যে আমাকে এটা পেতে হবে আর সেটার দিকে ফোকাস করে আমাকে এগোতে হবে। একদম একটাই জিনিস মাথায় রাখতে হবে যে দেখো এখানে তুমি জানো এখানে 50,000 কোয়ালিফাই করুক, 1 লাখ কোয়ালিফাই করুক, 5 লাখ কোয়ালিফাই করুক, এতে তোমার কিছু যায় আসে না। এখানে তোমার একটাই টার্গেট থাকবে, 5 জন মিলে পড়ি, 2 জন মিলে পড়ি, একা পড়ি, আমাকে টেটটা কোয়ালিফাই করতে হবে এবং আমার আগে থেকে জানা 60% নাম্বার পেতে হবে, মিনস 150-র মধ্যে আমাকে 90 পেতে হবে। এমন কিছু কঠিন কাজ নয়। 150 মিনিট হাতে টাইম থাকবে, 2.5 ঘন্টায় 90 নাম্বার তুলতে হবে, এমন কোনো কঠিন কাজ নয়। যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করো, একটু যদি বুঝে পড়াশোনা করো, প্রতিটা সাবজেক্টে প্রথমে 20 করে টার্গেট করে পড়াশোনা করো, তাহলে আরামসে পাস করা যায়। কিন্তু টার্গেট হাই যদি করে ফেললাম, প্রথমে 150 নাম্বার টার্গেট করে ফেললাম, অঙ্কে টার্গেট করে ফেললাম 25, সিডিপিতে টার্গেট করে ফেললাম 25, এবার দেখা গেলো পরীক্ষা হলে কোনো কারণে আমি সিডিপি করতে গিয়ে দেখছি 15টা পাচ্ছি কি 10টা পাচ্ছি, তখন একটা টেনশন কাজ করে। ওই টেনশনের কারণে আদার্স গুলো খারাপ হয়ে যায়। এতই টেনশন হলো, এত মানে চাপ হয়ে গেল, তখন দেখা গেল যে আমি অন্য পার্টগুলো খারাপ করে ফেলি। এমন অনেক সময় ঘটেছে, কোনো একটা স্টুডেন্ট হয়তো কোনো একটা টপিক, ধরো কেউ ইভিএস খুব ভালো করে পড়ে গেছে, এবার সে আশা করে আছে যে ইভিএস থেকে আমি একটা ভালো নাম্বার তুলবো। এই আশাই মানুষকে সবার আগে কষ্ট দেয়। এক্সপেকটেশন এমন একটা জিনিস, যত বেশি করবে তত কষ্ট পাবে। তো আমি ইভিএস এর উপর বিশাল আশা করে গেলাম, আর এমন কোশ্চেন পেপার সেট হলো
ইভিএস এর কোশ্চেন আমার একদম অন্ধকার দেখাচ্ছে, তখন কি হয়? নার্ভাস হয়ে পড়ে, তখন মাথা কাজ করা বন্ধ করে দেয়, মনে হয় আমি তো এই বাকি সাবজেক্ট তো কিছুই পড়িনি, আমি তো এটাই ভালো করে পড়েছিলাম, এটা যদি না হয় আমি মনে কোয়ালিফাই করতে পারবো না। পরীক্ষার আগে রেজাল্ট নিয়ে আমরা ওই পরীক্ষা হলে চিন্তা করতে বসে যাই, আর এটাই আমাদের ফেল করার দিকে এগিয়ে নিয়ে চলে যায়। কিছু স্টুডেন্ট থাকে পরীক্ষার লাস্ট কোশ্চেন, লাস্ট টাইমের মানে লাস্ট ঘন্টা না পড়া পর্যন্ত ওরা কিচ্ছু না ভেবে যা পারবে তাই করার চেষ্টা করে। এই মেন্টালিটিতে তোমাকে রেডি হতে হবে। এখন থেকে যদি তুমি এই মেন্টালিটিতে আসো, আগে থেকে এটা মাথায় সেট করো যে সব দিন সবার যাবে না। এমন হতে পারে আমি যেটা ভালো পড়ে এসেছি সেটাই হয়তো আমার এখানে কোশ্চেন কঠিন হয়ে গেছে, কিন্তু যেটা খারাপ পড়েছি সেটাই হয়তো কোশ্চেন ভালো হয়ে গেছে। হয়তো এখান থেকে নাম্বার তুলতে পারলাম না, অন্য জায়গা থেকে তুলে এলো। অতএব যতক্ষণ না ফাইনাল আমার একদম শেষের ঘন্টা না পড়ছে, খাতা জমা যতক্ষণ না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেজাল্ট নিয়ে আমরা কেউ চিন্তা করব না। আমাদের একটাই টার্গেট থাকবে, যেটা যেটা পারবো সেটা করে যাব, যেটা পারবো সেটা করে যাব। আমি তখন রেজাল্ট নিয়ে চিন্তা করব না। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট দুটো জায়গাতে চিন্তা করে। এক, কোনো কাজ করার আগে রেজাল্ট নিয়ে অতিরিক্ত ভাবে যে আমি পাস করতে পারবো তো, এই পড়া শুরু করছি, আমার দ্বারা হবে তো, এই একটা বড় চিন্তা করে। এটা কিছুটা থাকা দরকার, তাতে একটু সিরিয়াস হয়, পড়াশোনা করে, কিন্তু অতিরিক্তটা আবার ভালো নয়। ভাবতেই থাকলাম কাজ করলাম না, তাহলে জীবনে হবে না। দুই, কাজ করতে করতে ভাবা, সেটা সব থেকে ডেঞ্জারাস। আমি একটা কাজ করছি, কাজের মাঝেই ভাবছি যে এটা হবে তো, এই রেজাল্ট ঠিক হবে তো, সেটা কিন্তু সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস, সেটাই সব থেকে ক্ষতিকারক। কাজ করতে করতে ভেবো না, কাজ যখন করবে মন দিয়ে কাজ করো, রেজাল্ট তারপর ঠিক পাবে, ঠিক আসবে, কোনো না কোনো তোমার রেজাল্ট আসবেই আসবে। অতএব তুমি সেটা চিন্তা না করে কাজটা ভালো করে করো, ফোকাস দিয়ে করো। কাজের মধ্যে যদি তুমি চিন্তাধারা অন্য কিছু চলে আসে, নেগেটিভ চিন্তা আছে, তখন কাজটা কিন্তু প্রবলেম সৃষ্টি হবে, নেগেটিভের দিকে স্কোর এগিয়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে ক্লিয়ার? মানে স্যার নার্ভাস হওয়া চলবে না এবং নেগেটিভ আমার যাবে সেই চিন্তা। আমি পরীক্ষা হলে মাঝখানে ভেবে তো আমি চাকরি কোয়ালিফাই করতে পারবো না। মানে স্যার আমাদের টার্গেট রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি আমি 20 তুলবো, মানে প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়ালি গুরুত্ব দেবো, এটা টার্গেট রাখতে হবে। মানে এইটা কখনো ভাববে না যে স্যার আমি ছোট থেকে ম্যাথে দুর্বল, ছোট থেকে আমি ইংলিশে দুর্বল, আমি অন্য সাবজেক্টে নাম্বার তুলবো, এই দুটো সাবজেক্টে আমি কম পড়বো। এই ধারণাটা কখনো রাখবে না। এখানে আহামরি কিছু থাকবে না। তুমি যদি এর আগে ম্যাথে ভীষণ কাঁচা থাকো, তুমি যদি এর আগে ইংলিশে ভীষণ কাঁচা থাকো, এখানে তার কোনো প্রভাব পড়বে না। এখানে তোমাকে একটা নতুন রকমের নতুন জিনিস করতে যাবে। এখানে তোমাকে যে স্যার ম্যামরা পড়াবে তারা একদম বেসিক থেকে পড়াবে, তুমি যেগুলো জানো না সেগুলো সব আলোচনা হবে এখানে। তুমি কেন এটা ভাবতে যাচ্ছ যে আমি তো আগে কাঁচা ছিলাম? আগে কাঁচা ছিলে মানে যে এখন কাঁচা থাকবে এমন অনেক কাজ আছে যেটা আগে পারতে না কিন্তু এখন পারছো। তার মানে তুমি এটা কেন ভাববে যে আগে এটা আমার কাছে কঠিন ছিল, এখনো কঠিন থাকবে? অতএব সেই ধারণাটা মাথা থেকে আউট করে দাও। আমাদের বাবা মারা যে কাজটা করে থাকে, স্টুডেন্টকে স্কুলে পাঠানোর আগে তাকে ভয় দেখিয়ে দেয় যে বাবা অঙ্ক ভীষণ কঠিন সাবজেক্ট, এটা তোর দ্বারা হবে না, আমরাই পারতাম না ঠিকঠাক। আরে তুমি পারোনি মানে যে তোমার ছেলে মেয়ে পারবে না সেটা কে বলেছে? ওকে আগে থেকে এমন ভাবে একটা নার্ভাস সৃষ্টি করা হয়, সে প্রথম থেকেই ভয় পেতে থাকে অঙ্ক সাবজেক্টকে, ইংলিশ সাবজেক্টকে। এই জিনিসটা পেরলে হবে না, এই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে। আমাকে 5টা সাবজেক্টে ইকুয়াল ভাবে পড়াশোনা করতে হবে, তবেই আমি টেট কোয়ালিফাই করব। কারণ 5টার মধ্যে আমার কোনো না কোনো সাবজেক্টের কোশ্চেন কঠিন হবেই হবে। এবার এরকম পরিস্থিতি যেন না হয় যে আমি এটা বেশি পড়েছি, এটা কম পড়েছি, আর যেটা ভালো পড়েছি সেটাতেই কোশ্চেন কঠিন হয়ে গেছে। তখনই মাইন্ডের উপর বিশাল মানে একটা বিশাল প্রেসার আসে। তখনই কিন্তু স্টুডেন্ট নার্ভাস হয়ে পড়ে এবং পরীক্ষা বাকি পার্টটা ঠিকঠাক টাইমে শেষ করে উঠতে পারে না। পরে বাড়িতে এসে ভাবে যে ইস, যদি মন দিয়ে পরীক্ষা দিতাম তাহলে বাকিগুলো পারতাম, এটা পারিনি ঠিক, অন্যগুলো থেকে ভালো নাম্বার তুলতে পারতাম। এইসব নানা রকম চিন্তা ভাবনা, কিন্তু তখন সময় নেই,
তখন আর এই ভাবনা কোনো কাজে দেবে না। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার আমার কথা? মানে স্যার আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। একদম মাইন্ড পজিটিভ রাখো। কাজ যখন দেখো, মাঠে যখন নেমেছো হার জিত থাকবেই, কিন্তু আমি কেন আগে থেকে হার মেনে যাই? মানে আমার স্যার এখানে ভেঙে পড়লে চলবে না যে আমি হেরে গেলাম বা আমি হয়ে গেলাম। একদম মাইন্ড সবসময় এটাকে বোঝাতে হবে যে না, আমি যখন নেমেছি কিছু একটা করব। এখানে এমন কোনো কঠিন কাজ নয়, টিট কোয়ালিফাই করা কোনো কঠিন কাজ নয়। তুমি এগুলো সব পড়ে এসছো, ডিএলএড করতে গেছো সেখানে পড়েছো, তুমি যা যা পড়বে সেগুলো সব পড়াশোনার জিনিস। এখন অল্প একটু পড়াশোনা করতে হবে, প্রতিদিন 3-4 ঘন্টা একটা রুটিন করে পড়াশোনা করতে হবে। লাইভ ক্লাসগুলো চেষ্টা করতে হবে করার, কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে লাইভ ক্লাসেই পড়া হয়ে যাবে। লাইভ ক্লাসগুলো মিস যাতে না হয় সেদিকে আমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি কোনো টপিক মনে হয় যে ধরো সাপোজ আমি এই টপিকে কোনো ডেমো ক্লাস দেখবো ম্যাথের উপরে বা অমুকের উপরে, ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া আছে, পার্সোনাল মেসেজও করতে পারো। বা তোমার কোনো বন্ধু যদি মনে করে যে স্যারের কোনো একটা আগের ক্লাস দেখা বা আমাদেরকে পার্সোনালি মেসেজ করবে বা গ্রুপে মেসেজ করবে, যে গ্রুপে আছো। যদি সেখানে মেসেজের অপশন না থাকে তাহলে পার্সোনালি মেসেজ করবে, অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক ধরে ক্লাস তুমি শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে সবসময় কম করে দুটো, বেশি অতিরিক্ত বন্ধুও নয়, 2-3টে বন্ধুকে একসাথে নিয়ে পড়াশোনা করার হ্যাবিট করবে, তাতে কিন্তু পড়াশোনাটা ভালো হবে। বরাবরের জন্যই পড়াশোনা ভালো হবে, এটা তুমি না পারলে ও পারবে। একটা ক্লাস আজকে তুমি মিস করে গেছো, যদিও রেকর্ডিং থাকবে, তাও তুমি মিস করে গেছো, তোমার বন্ধু করেছে, তুমি রেকর্ডিং দেখতে গিয়ে কোথাও ডাউট হলে তাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারলে। এই ফেসিলিটি গুলো অনেক কিছু থাকে। অতএব 2-3 জন বন্ধু একসাথে মিলে পড়াশোনা করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কোয়ালিফাই করতে পারবে। তো আশা করব এইবারের টেটে তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করবে, এই আশা নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি 10 তারিখ থেকে। যারা যারা ভর্তি হবে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, আর দেরি করো না। তারপরে আমরা রুটিন, নর্মালি ডেমো ক্লাসে যেমন রুটিন আছে ওটাকে কিছুটা ফলো করেই হবে। বেশিরভাগ ক্লাস 8টা 15 থেকে থাকবে, খুব প্রবলেম না হলে, নাহলে 6:30 থেকে একটা ক্লাস হলেও হতে পারে, কিন্তু 99% চান্স প্রতিটা ক্লাস 8টা 15 থেকে থাকবে। কারণ অনেকের অসুবিধা থাকে, আগে ক্লাস করলে অনেকে কাজে টাজে, প্রত্যেকে তো আর বেকার বসে নেই, কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় করে শুধু পড়াশোনা করতে হবে, অল্প একটু সময় বের করো, চেষ্টা করো লাইভ ক্লাসগুলো করার। অত্যন্ত যদি খুবই প্রবলেম হয় তাহলে আলাদা ব্যাপার, তখন তুমি রেকর্ডিং দেখো। কিন্তু যদি চেষ্টা করো লাইভ ক্লাস করার, একটু কষ্ট করে যদি ম্যানেজ করতে পারো, তাহলে দেখবে বেশিরভাগ পড়াশোনা কিন্তু ক্লাসেই হয়ে যাবে। ওকে, বুঝে গেছো সব? স্যার বলছিলাম যদি স্যার কেউ কোনো সাবজেক্টে উইক থাকে তো সেটা এখানে তো ও স্ট্রং করে নিতে পারে, এটা নিয়ে চিন্তা করার বলো কিছু বলো নেই। স্যার যদি কোনো সাবজেক্টে যদি উইক থাকে তাহলে সেটাকে তো এখানে স্ট্রং করে নিতে পারবে। হ্যাঁ, আরামসে, মানে একদম যদি বেসিক্স থেকে করে একদম বেসিক থেকেই হবে, প্রতিটা সাবজেক্ট বেসিক থেকে হবে। তাই তুমি যে কোনো সাবজেক্টে দুর্বল থাকলে এখানে তোমার সেই প্রবলেম মিটে যাবে। কারণ আমরা ওই জন্যই 3 রকমের ব্যাচ রাখছি। আমরা পারতাম একটা ব্যাচই করতে, একটা ইন্টারভিউর আলাদা ব্যাচ থাকছে, একটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ থাকছে, আর একটা থাকছে বেসিক ক্লাসের ব্যাচ। ওকে, কারো কিছু বলার আছে? আজকের এইটুকু টাইমের মধ্যে কোনো টপিক ধরে আমি শেষ করতে পারবো না, তাই কোনো টপিক আর আমি আজকে পড়াচ্ছি না। স্যার, হ্যাঁ বলো। বলছিলাম বেসিক ব্যাচ আর প্র্যাকটিস ব্যাচের মধ্যে আমি যদিও পরে জয়েন হলাম, হুম, তো আগের কি কথা বলেছেন আমি জানি না, তো ঠিক আছে বলো, আমি বলে দিচ্ছি। প্র্যাকটিস ব্যাচ আর বেসিক ব্যাচের কোনটাতে ফেসিলিটি হবে? আমি তো কিছু মাস ক্লাস করেছি, আপনার রেকর্ডিং ক্লাসগুলো দেখেছি। এবার দেখো, প্র্যাকটিস বেজ আর বেসিক বেজের মধ্যে যে পার্থক্যটা থাকছে, প্র্যাকটিস বেজে যেটা থাকবে সেখানে তুমি কোশ্চেন শুধু অ্যানালাইসিস হবে, ঠিক আছে? এবার কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তখন সেই জায়গাটা বুঝিয়ে দিল, এবং সেই টপিকের রেকর্ডিং ক্লাসটা তোমাকে দেওয়া হলো, তুমি সেটা দেখে নিলে, দিয়ে তুমি ক্লিয়ার করলে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্র্যাকটিস ব্যাচ। তো যদি কোনো স্টুডেন্ট তার কাছে টাইম অ্যাভেলেবল আছে,
প্রচুর টাইম আছে, হুম। তাহলে সেক্ষেত্রে সে প্র্যাকটিস ব্যাচে নিতে পারে, তাতে তার সুবিধা হবে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট খুবই কম টাইম পায়, খুব একটা টাইম তার কাছে নেই, শুধু প্র্যাকটিস মানে নিজে পড়ার টাইম খুব কম তার ক্ষেত্রে, সেক্ষেত্রে তার বেসিক ব্যাচই বেশি সুবিধা। কেন? বেসিক ব্যাচে যেহেতু একদম জিরো থেকে শুরু হবে, প্রতিটা জায়গা ধরে ধরে ক্লাসে আলোচনা হবে, তখন ওইটুকু টাইম যদি লাইভ ক্লাস করে, ওইটুকু টাইমটা যদি ম্যানেজ করতে পারে, তাহলে দেখা যাবে তার লাইভ ক্লাসেই তার পড়া হয়ে যাবে। বুঝে গেছো? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? বেশ, কারো কোশ্চেন নেই, তাহলে আপাতত আমি এখানে রাখছি আজকে। আমরা তাহলে নেক্সট ম্যাথের ক্লাস মঙ্গলবার আছে, মঙ্গলবার ম্যাথের ক্লাসে সকলের সাথে আশা করি দেখা হবে। তো পরের মঙ্গলবারের ক্লাসে আমরা ডিরেক্ট টপিকে চলে যাব। তার আগে আমি একটা দিয়ে দেব, মোটামুটি ক্লাস 24টার মতো ক্লাস লাগবে, তার বেশি লাগবে না, তাতে আমি পুরোটা কভার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, Okay. ইউটিউবে পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস? হ্যাঁ, আজকে রেকর্ডিং যাবে, ইউটিউবে পেয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।